বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউজ 24 টেলিভিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আপনারা জানেন, প্রতি সপ্তাহে মুক্তির কথা এই অনুষ্ঠানে আমরা দেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে আসি। তারা বিভিন্ন বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আজকে আমরা আলোচনার বিষয়ে রেখেছি গর্ব প্রত্যাশার বাংলাদেশ এই বিজয়ের মাসে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং দুজনেই তাদের নিজ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রথমজন হলেন আমার ডান পাশে কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। তিনি বাংলাদেশের শিক্ষাবিদদের মধ্যে প্রথম সারির একজন শিক্ষাবিদ। তিনি তার সামরিক জীবনে সারাটা জীবন ব্যয় করেছেন শুধু মানুষকে শিক্ষা, এই দীক্ষায় কাজের। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমাদের মিলিটারি অফিসারদের প্রশিক্ষক হিসেবে তিনি দীর্ঘ সময় চাকরি করেছেন। এরপর এই সামরিক জীবনেও তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। একইভাবে আমাদের ঢাকা সেনানিবাসে শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজেরও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে স্বাগত এই আজকের অনুষ্ঠানে। আমাদের দ্বিতীয় অতিথি হলেন কর্নেল জুবায়েরুল্লাহ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি, কোর অফ ইনফ্যান্ট্রি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সুযোগ্য অফিসার, ফার্স্ট বিএমএ লং কোর্সের। তিনি বর্তমানে বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে এবং দুর্নীতি প্রতিরোধ করার জন্য একজন অন্যতম বিশেষজ্ঞ হিসাবে সুপরিচিতি লাভ করেছেন। স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই আমরা আলোচনায় চলে যাচ্ছি। সেটা হলো, স্যার, আজকে 54 বছর হয়ে গেল আমাদের বিজয়ের, দেশ স্বাধীন হওয়ার। 54 বছরেও আমরা কেন আমাদের সেই প্রত্যাশার বাংলাদেশ পেলাম না? কর্নেল বাতেন। জি, ধন্যবাদ কর্নেল আব্দুল হক। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমাদের সকলেরই প্রশ্ন যে স্বাধীনতার 54 বছর হওয়ার পরেও আমরা কেন আমাদের প্রত্যাশার বাংলাদেশ পাইনি। যদি এর কারণটা আমরা সংক্ষেপে বলতে চাই, তাহলে একদম শুরুতেই বলতে হবে যে 1970 সালের নির্বাচনে জনতার ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ যে দল, সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলকে দলের নিকট ক্ষমতা হস্তান্তর না করে উপরন্তু তাদের উপরে 25 মার্চ রাতে আক্রমণ পরিচালনা করা হলো। এর প্রতিবাদেই এই দেশের মানুষ গর্জে উঠে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে স্বাধীনতার পরেও আমরাও সেই একই ভুল করলাম। আমরাও জনগণের মতামতকে উপেক্ষা করে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ভুলুণ্ঠিত করে দিয়ে আমাদের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো। সেখান থেকে ইতিহাসের ধারাবাহিকতায় আমরা দেশকে উদ্ধার করার চেষ্টা করলেও পরবর্তীকালে দেখা গেল যে আমাদের যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, যেখানে দেশের বুদ্ধিজীবীরা স্বাধীন চিন্তা করতে পারবে, তারা তাদের অবদান রাখতে পারবে, এই যে কাঙ্ক্ষিত দেশ, সেটা আমরা পেলাম না। এখানে স্যার আপনাকে একটু আমি জাস্ট ইন্টারফেয়ার করি। আপনি কি মনে করেন এগুলোই কি যথেষ্ট কারণ? আমরা কি যোগ্য নেতা পেয়েছিলাম যারা দেশটাকে পরিবর্তন করবে, আমাদের চাহিদা মতো গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, সম অধিকার, এগুলো প্রতিষ্ঠা করার জন্য শুধু তো পলিসিতে কাজ হবে না, এটা তো কাজ হবে নেতৃত্বের। সঠিক নেতৃত্ব কি ছিল স্যার? সেটাই, যদি আমাদের দেশে গণতন্ত্রের চর্চা থাকতো, যদি মানুষের মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হতো, নেতৃত্ব নির্বাচন হতো, তাহলে অবশ্যই যোগ্য লোকরা নেতৃত্বে আসতো। এবং যোগ্য লোক আসলেই তারা মানুষের মতামতকে গুরুত্ব দিত, তাদের আকাঙ্ক্ষাকে বুঝতো, বোঝার চেষ্টা করত এবং সেভাবেই তারা দেশকে গড়ার। তাহলে আপনি বলতে চান গণতান্ত্রিক পন্থায় যোগ্য লোক নির্বাচিত হয়। কিন্তু আমি তো দেখছি স্যার, গণতান্ত্রিক সরকার এসেও তাদের মাসেল, তাদের অর্থ, বিভিন্ন যারা প্রতিযোগিতা করেন আইন প্রণয়ন করার জন্য, এমপি হওয়ার জন্য,
তারা যাদের অর্থবিত্তের শক্তিমত্তা, দলীয় গুন্ডা পান্ডাদের শক্তিমত্তা, তারাই আবার সেই নির্বাচিত হয়ে আসেন। তাহলে এটা তো গণতান্ত্রিক পন্থাই না। এখানেও একটা কথা আছে, আমরা গণতন্ত্রের কথা বলি ঠিকই, কিন্তু যেসব রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলে তাদের দলের ভেতরে কোনো গণতান্ত্রিক চর্চা নাই। সেই দলগুলোও কিন্তু এক ব্যক্তির দ্বারা পরিচালিত হয়, যে কারণে দলের মধ্যে যে নেতৃত্ব নির্বাচিত হয় সেটাও কিন্তু যোগ্য লোকেরা আসে না। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা দেশকে নিয়ে ভাবে, যারা দলে দায়িত্ব পেলে হয়তো দলকে সঠিক পথে পরিচালিত করতে পারত, তারা কিন্তু দলে যথাযথ মূল্যায়ন পায় না। যে কারণে হ্যাঁ, যখন ভোট আসে, ভোটের সামনে যে প্রার্থী মনোনয়ন করা হয়, সেখানেও কিন্তু এক ব্যক্তি বিভিন্ন বিবেচনা থেকে, সেখানে অর্থের লেনদেন থাকতে পারে, সামাজিক প্রতিপত্তির ব্যাপার থাকতে পারে, আত্মহত্যার ব্যাপার থাকতে পারে, বিভিন্ন বিবেচনায় সেখানে দলীয় প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়। এক কথায় বলা যায় যে জনগণের স্বার্থ, দেশের কল্যাণ, এই জিনিসটা সবসময় বিবেচনায় আসে না। এই জিনিসটা সবসময় বিবেচনার বাইরে থেকে যায়। এবং এইভাবে যারা নির্বাচিত হয়ে আসে, তারা ওই দলীয় প্রধানকে, যেহেতু এক ব্যক্তির ইচ্ছার উপরে তারও ভবিষ্যৎ নির্ভর করে, তাকে সন্তুষ্ট করার জন্য তার দিকে তাকিয়ে থাকে, তিনি যেভাবে চান সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে। যে কারণে সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক চর্চা, সেটা না হওয়ার কারণেই আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, আমরা প্রত্যাশার বাংলাদেশ পাইনি। গণতন্ত্র ছাড়াও অনেক ইস্যু আছে, কিন্তু এক কথায় যদি আমরা বলি যে সরকার পরিবর্তনের যদি একটা ধারাবাহিক পদ্ধতি থাকতো, সেক্ষেত্রে ভালো লোকেরাও নির্বাচনে আসতে উৎসাহিত হতো। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে, এটা আমরা সকলেই জানি, এখন রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য। তো এই রাজনীতিবিদরা এখানে কিন্তু চলচ্চিত্র শিল্পী আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, তারপরে নায়িকা বলে, নায়ক বলে, সবাই তো আছে। এবং আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, যে সিটি কর্পোরেশনের যে কাউন্সিলের নির্বাচন, এই সব ক্ষেত্রে আমরা দেখি এলাকার যারা পেশি শক্তির অধিকারী তারা আসে নির্বাচিত হয়ে। অনেক ধন্যবাদ স্যার কর্নেল বাতেন আপনাকে। কর্নেল জুবায়ের, আপনি তো একজন ইনফ্যান্ট্রিয়ান, ফাইটার, কমান্ডার। আপনি এবং অনেক দিন হয়ে গেল আপনি অবসর জীবন যাপন করছেন। আপনি রাজনীতি নিয়ে, আপনার রাজনৈতিক দলের সাথেও সংশ্লিষ্টতা আছে আমরা জানি। আপনি একটা গর্ব বাংলাদেশ, এই ধরনের একটা কিছু করছেন। তো এই গর্ব বাংলাদেশ, আপনি কি মনে করেন এই পলিটিশিয়ানদের দিয়ে এই ধরনের বর্তমানে যে চর্চা চলছে, যে যেভাবে পারে আর কি ক্ষমতায় এমপি ইলেকশনের মৌসুম আসতেছে, সেখানে কে যে পদ্ধতিতে পারে অগ্রসর হচ্ছে, আপনি কি মনে করেন এই প্রত্যাশার বাংলাদেশ যেটা, এই যে কেন পেলাম না, এই বিষয়ে এই জিনিসটার একটু সংযোগ করে যদি আপনি আমাদেরকে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ কর্নেল হক। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং ইন দিস ফোরাম টু স্পিক। জিনিসটা হচ্ছে কি, একটু ইতিহাসের দিকে তাকালে, জাপান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে জাপানকে। 10 to 15 years অফ টাইমে তারা ওয়ার্ল্ড বেস্ট ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়ালি। আমরা 54 বছর ফ্রন্ট রোল দিচ্ছি, ডিগবাজি দিচ্ছি, এবং ব্যাক টু স্কোয়ার ওয়ান ফিরে যাচ্ছি। মিনস হোয়াট, আমাদের সমস্যা আছে। সমস্যাটা কোথায় আছে খুঁজে পেলে এটা সমাধান করব না, খুঁজেই পাই নাই এবং খোঁজার চেষ্টাও করি নাই। সমস্যা হচ্ছে হার্ট অ্যান্ড মাইন্ড। উই হ্যাভ বিন ডেলিবারেটলি মেড রটেন, আমাদেরকে পচিয়ে দেওয়া হয়েছে। পার্টিকুলারলি রাজনীতি, যেটা কিনা হাইয়েস্ট, পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানে সর্বোচ্চ সামাজিক মানে দেখভাল করার জন্য এটা যে প্রতিষ্ঠান, সেটাকে আমরা করে নিয়েছি সুয়ারেজ পিট। আমাদের সমস্ত গার্বেজগুলো যেখানে জমে সেরকম একটা পিটে পরিণত করেছি, এবং ওই পিটে বসে আমরা এখন ফাইট করতেছি কিভাবে দেশকে আমরা উদ্ধার করতে পারি। ইট উইল নেভার টেক প্লেস, ইট উইল বি কিপ অন ফলিং ব্যাক টু দ্য প্রিভিয়াস ওয়ান। কারণ এতদিন 15 বছর যারা নাকি ক্ষুধার্ত ছিল, তারা প্রচণ্ড শক্তি নিয়ে নামবে আবার কামাই করার জন্য। কারণ স্ট্রাকচারাল ডিফর্মিটি যদি চেঞ্জ না করে, হার্ট অ্যান্ড মাইন্ড যদি চেঞ্জ না করে, এই চেঞ্জ আসার কোনো সুযোগই নেই। না, হার্ট অ্যান্ড মাইন্ড ঠিক আছে স্যার, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই নতুন প্রজন্ম যে 71 সালে জন্মগ্রহণ করেছে, 4 এখন 54 বছর বয়স, তাই নয় কি স্যার? 53 বছর বয়স।
তারা জন্মের পর থেকেই তো দেখছে দেশে অশান্তি আর অশান্তি, ক্ষুধা, দারিদ্রতা, অসহায়ত্ব। কেন এরকম হলো স্যার? আপনার দৃষ্টিতে কোন কারণগুলো সবচেয়ে মানে বেশি দায়ী এই জন্য? ওকে, এটা হলো একটা ইনটেনজেবল ক্রাইসিস, এটা চোখে পড়বে না। কীরকম? যখন পানিতে মাছ থাকে, যখন পানির সব কিছু 11টা প্যারামিটার ঠিক থাকে, মাছটা গ্রো করে। যখন ওখানে গার্বেজ পড়ে যায়, যখন ওটা নষ্ট হয়ে যায়, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্ল্যাঙ্কটন গ্রো করে, তখন মাছের শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, সে টিকে থাকতে পারে না। তো আমাদের এরকম সমাজের ভিতরে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুইটা জিনিস, একটা হলো পাওয়ার আর একটা হলো মানি। দুইটাই হলো এক ধরনের লোকের কাছে যারা করাপ্ট। আর অনেস্ট লোকগুলোর পাওয়ারও নাই, টাকাও নাই, ওরা খালি ভালো লোকের জন্য তাকিয়ে আছে। দিস ইজ হাউ ইট উইল নট টেক প্লেস। এমনি একটা সিস্টেম বের করতে হবে যেটা আনকনভেনশনাল, আউট অফ দ্য বক্স। না, আমরা স্যার কারণ জানতে চাই না, আমরা Okay, কিভাবে fine. করবো সেটা পরে, আমরা fine. জানতে চাচ্ছি কোথায় গলদ। এটা কি শুধু এই নীতি নৈতিকতা ইত্যাদি বিষয়, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা, Okay. আমাদের আইন ব্যবস্থা, এই কোথায় গলদগুলো? গলদটা হচ্ছে, আমি যেটা দেখেছি, কারণ আমি 34 বছর এটার উপরে গবেষণা করি, 34 বছর, 91 থেকে। মানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের মন মানসিকতাই এতে গলদ, যার জন্য ফিজিক্যালি এভরি ডিসিশন উই টেক এটা গলদ। আর এই গলদ যদি আমরা রিপেয়ার না করতে পারি, এটা কীভাবে করতে হবে সেটার রেজাল্ট আছে আমাদের কাছে। আমরা অ্যান ইন্টিগ্রেটেড অ্যান্টি কারাপশন ইনিশিয়েটিভ, যখন আমি এই প্রেজেন্টেশনটা দিই আইইবিতে 2008-এ, তখন পিটার হাসের মতো এক হাঁস তখন যে ছিল, সবসময় তো একটা পিটার হাঁস থাকে বাংলাদেশে অ্যাজ এ এনার্জি এক্সপার্ট, এনার্জি অ্যাডভাইজার। তো ওই লোক আমার প্রেজেন্টেশনের পরে যখন আমরা টি ব্রেকে গেছি, দৌড়ে আসে, ইনক্রেডিবল ম্যান, ইনক্রেডিবল, হাউ কুড ইউ ডু ইট? আই সেড আই হ্যাভ ডান ইট। তো what institution you are from? No institution. What organization? No organization. You are doing it yourself? I'm like, yes, I do it myself. আপনি কি স্যার মনে করেন এটা করার মাধ্যমে আপনি সমাজের কোনো পরিবর্তন আনতে পারবেন? কারেক্ট, এই কোশ্চেনের সেই বলছে যে, ম্যান, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউর গভর্নমেন্ট উইল লিসেন? আই সে আই ডোন্ট নো, মে লিসেন, মে নট লিসেন। তো why you are doing it? It's my passion. I want the country to be honest, just like Japan, Norway, Sweden, and that is why I do. আসলেও দেখলাম এত 17-18 বছরে কিছুই হয় না। এই যে কিনোট স্পিকার আমি আইবিতে দেওয়ার পরে বুয়েটের ভিসি আমাকে ডেকে নিল, আমার এখানে এটা করেন, তারপর র্যাবের ডিজি নিয়ে গেল। না স্যার, বুঝলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে পরিবর্তন আমরা যেটা চেয়েছিলাম, এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে, অসংখ্য প্রাণের বিনিময়ে, সেই কি কারণে, কোন জায়গাটায়? এটা কি পলিটিক্যাল ব্যর্থতা নয়, পলিটিশিয়ানদের ব্যর্থতা নয়, যে পলিটিশিয়ানদের নেতৃত্বে আমরা জাগরিত হয়েছিলাম, আমরা নতুন দেশ গড়ে তুলবো, সেটা যে হলো না, সেটা কোন জায়গায়? আপনার দৃষ্টিতে বলি, এই পলিটিশিয়ান লুক ফর দ্য ইলেকশন অ্যান্ড দ্য পাওয়ার। এই পলিটিশিয়ান, এই লিডার লুক ফর দ্য নেক্সট জেনারেশন। উই আর ইয়েট টু গেট এ লিডার। উই আর গেটিং লট অফ পলিটিশিয়ান বাট নট গেটিং এ লিডার। আর আরেকটা জিনিস কি, দেয়ার আর সাম অনেস্ট পলিটিশিয়ান কেম ইন। নিজেকে অনেস্ট থাকাটা ভালো, but turning a dishonest into honest is highly critical. You have to have expert knowledge, insight, foresight and wisdom. অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, প্রজ্ঞা ছাড়া একটা সৎ লোক একটা অনেস্ট জাতিকে বা একটা সমাজকে ডিসঅনেস্টকে অনেস্ট করতে পারবে না। আনফর্চুনেটলি উই হ্যাভ নট গট দ্যাট কাইন্ড অফ লিডারশিপ। উই গট পলিটিশিয়ান, গ্রেট পলিটিশিয়ান, তাদের জন্য দলের লোক জীবন দেবে, কিন্তু দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট না, উই আর ল্যাকিং লিডারশিপ। আমাকে সৎ করার জন্য কোনো রকম ইনসেন্টিভ নাই। আমি দুর্নীতি করতে পারলে সে খুশি, টাকার বান্ডেলটা নিয়ে গেলে মেশিনে চেপে তারা হিসাব করে, হুন্ডা চালাইতে পারলে হুন্ডা, ওই যে পলিসি হয়ে গেছে আমাদের। সর্বোচ্চ নেতা বলছে যে 5টা হুন্ডা 10টা গুন্ডা সব ঠান্ডা, ইলেকশন করে ফেলো। এখন তাই তো দেখছি স্যার, হুন্ডার বহর চলছে, নেতা যাচ্ছে, নতুন নতুন নেতা হুন্ডার বহর দিয়ে এই হুন্ডা কিনে দেয়। এইভাবে পরিবর্তনের সুযোগ নাই। সিম্পল। আমি আসতেছি আবার ফিরে করেন বাতেনে। স্যার, আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কি আপনি মনে করেন না শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা অন্যতম কারণ? না, অবশ্যই একটা শিক্ষা ব্যবস্থা তো হচ্ছে, আমরা সকলেই জানি এবং ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে সোজা করতে পারি নাই, আমাদের মেরুদণ্ড এখন পর্যন্ত সোজা হয়নি। এই প্রসঙ্গে বলি যে আমাদের বহু আকাঙ্ক্ষিত অসংখ্য মানুষের, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে আমরা অনেকেই জানি যে ডক্টর কুদরতি খোদাকে দিয়ে একটা কমিশন করা হলো, শিক্ষা কমিশন। তারা একটা রিপোর্ট দিলেন, কিন্তু এই রিপোর্টটা কখনো
আলোর মুখ দেখে আলোমুখ দেখে নেই, বাস্তবায়ন হয়নি। পরবর্তীকালে প্রত্যেক সরকার এসে কিছু কিছু সার্কুলার জারি করে কাজ চালানোর জন্য, যে এখন একটা দরকার পলিসি, এটা একটা সার্কুলার দিল, আবার একটা প্রসঙ্গ আসলো, একটা সার্কুলার দিল, এইভাবে সার্কুলার বা প্রজ্ঞাপন জারি করে করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে আসছে। মাঝখানে আরও একাধিক শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনো কমিশনই আমার জানা মতে সেভাবে তারা প্রতিবেদন দিয়েছে অনেকেই, কিন্তু কোনোটা বাস্তবায়ন হয়নি। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যে প্রত্যেকটা শিক্ষা কমিশনের দেখা গেছে, প্রত্যেকটা না হলে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে খুব সুকৌশলে এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে মূল্যবোধ, যদি আমরা আরও পরিষ্কার ভাষায় বলি যে ইসলামী মূল্যবোধ, সেটাকে সুকৌশলে পাশে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। অথচ এই দেশ যে বিভাজন হয়েছিল, এই বাংলা যে অঞ্চলটা, সেটার বিভাজন হয়েছিল কিন্তু আমাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। একটা দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, মূল্যবোধের বহিঃপ্রকাশ না ঘটে, প্রতিফলন না ঘটে, তাহলে সেই দেশের মানুষ সেই শিক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছন্দে গ্রহণ করতে পারে না, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারে না। তো যদি আমরা এইভাবে বলি বিষয়টাকে, যে আমাদের আসলে পরিপূর্ণ কোনো শিক্ষা নীতি ওইভাবে প্রণীত হয়নি, মেজরিটি পিপলের আকাঙ্ক্ষা, চাহিদা কিংবা তাদের আদর্শের সাথে মিল খায়, এই ধরনের না এটা করা নেই। আমি একটু শেষ করছি, 2 মিনিট সময় নিয়ে, 1 মিনিট। সেটা হলো যে এই যে বিগত 2 বছর যে সর্বশেষ শিক্ষা নীতি যেটা করা হয়েছিল, সেটা নিয়ে বিগত 2 বছরে শত শত কোটি টাকা খরচ করা হয়, যে অসংখ্য লোক বিদেশ সফর করেছে, প্রশিক্ষণ হয়েছে, তার আউটপুট আমরা কি দেখলাম? গোটা দেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছিল, মানুষের অন্তরের মধ্যে এইটাও স্থান করে নিতে পারে না, বরং মানুষ এটাকে ইনস্ট্যান্টলি প্রত্যাখ্যান করেছিল। সোশ্যাল মিডিয়ায় আমরা সেটা দেখেছি। কাজেই আমাদেরকে ভবিষ্যতে যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন, সার্বভৌম, দেশের উপযোগী ভবিষ্যৎ নাগরিক এবং নেতৃত্ব, যেটার কথা আমরা বলছি, এটা আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের অবশ্যই জরুরি। আমরা আবার এই পর্যায়ে এই আলোচনায় ফেরত আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, অপেক্ষা করুন, সাথে থাকুন আমাদের। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগতম আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় কর্নেল জুবায়ের, আবার আপনার কাছে ফিরে আসছি। আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশে এখন আসব। সেই প্রত্যাশার বাংলাদেশ আপনি মনে করেন পাওয়ার জন্য কি করণীয় আমাদের? বিষয়টা অনেক বড়। বেস্ট এক্সাম্পল হলো ক্লিন্টন 5 মিনিট লেট করে আসছে হলো পার্লামেন্টে। স্পিকার বলছে, মিস্টার প্রেসিডেন্ট ইউ আর লেট বাই 5 মিনিটস। বলে, সরি আই মেট অন মাই ওয়ে অ্যালেক্স হ্যালি, যে নাকি দ্য রুটস বইটা লিখছে, এত বড়, ওই কিনটা কুনতে আমাদের সিরিয়াল ছিল 1-150। তো when I asked him how is his family, he started with his roots. That is why I got late by 5 minutes. When you ask that what we can do about this situation, তাহলে আমার অ্যালেক্স হ্যালির মতো লম্বা কথা বলা লাগে। যেহেতু 34 বছরের গবেষণা, বাট আমি অল্পর ভিতরে যেটা বলবো সেটা হলো যে if you want to destroy a nation, destroy their education. Country will collapse. Without war, they will surrender. That was the situation created for us. Who has created? Oh, it is their Les Spencer. Who is that Les Spencer? Who is that? Neighboring India and their Les Spencer. Oh, okay. I see. Second point হলো যে এই যে মানে এডুকেশন সিস্টেমটাকে আমরা 3 জনকে পেয়েছি গত 15 বছরে। মিস্টার নাহিদ, সেলফ ডিক্লেয়ার এথিস্ট; দীপুমণি, she is also from which religion is not known, not much. আর লাস্ট জন যিনি এসেছেন নফেল, সে তো সেলফ ডিক্লেয়ার্ড ইস্কন। তো আন্ডার সাচ মানে কি বলে একাডেমিক লিডারশিপ অফ আওয়ার কান্ট্রি, পিপল সাপোজ টু গো রুইন্ড অ্যাবসোলিউটলি। তারা বলেছে, তাদের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে, কিশোর কিশোরী যদি আনন্দ করতে যায়, কিছু একটা করেই ফেলে, এতে কোনো অন্যায় নাই। মানে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ফিল লাইক, ইউ মে ক্রিয়েট বেবিস, নো প্রবলেম, বাট ইউ ক্যানট ম্যারি বিফোর 18 ইয়ার্স or 21 ইয়ার্স। এটা তো আছেই, আইন করে দেওয়া হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে তোমরা মানে হোমোইজম, লেসবিয়ানিজম, LGBTQ++, বাইনারি, বিশিয়ালিটি অ্যান্ড ট্রান্সজেন্ডার পর্যন্ত চলে গেছে।
এগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকানো হচ্ছে কেন? মানে 62 অ্যাম্বাসেডরের সামনে হিলারি ক্লিন্টন জেনেভাতে বলেছে যে উই উইল এনফোর্স LGBTQ রাইট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ফর দ্যাট উই উইল এমপ্লয় আওয়ার ফরেন এইড অ্যান্ড আওয়ার কি বলে ফরেন মিশন টু এনশিওর দ্যাট দেয়ার রাইটস আর প্রিজার্ভড। ওরা প্রতিজ্ঞাই করেছে সমস্ত পৃথিবীতে এটা করবে। তো ওটার তো প্রতিনিধি বাংলাদেশেও আছে। তাদের জন্য সুবিধাটা কি? মানি টক্স, বুলশিট ওয়ার্কস অ্যাওয়ে। ওই একজনকে $1 মিলিয়ন দিয়ে বলো আচ্ছা তুমি এটা চালু করো তো তোমার দেশে, সাথে সাথে সে আইন কানুন করে ফেলে, কারণ সে আইন চালায়। ইউরি ব্রেজমেনভ নামে এক ভদ্রলোক আছে, ইউরি ব্রেজমেনভ, হু ইজ কনসিডার টু বি নাম্বার 1 সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে কিনা মানে KGBর এজেন্ট ছিল, ডিফেক্টেড টু আমেরিকা। প্রায় 150 ইউনিভার্সিটিতে সে নেয়। যে কোনো লোক ইউরি ব্রেজমেনভ ইউটিউবে ঢুকে লিখলে তার ভিডিও আসবে। সে বলছে ইট নিডস এ জেনারেশন টু গ্রো, টু টেক এ পারসেপশন অফ দ্য পিপল টু অনেস্ট টু ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট টু অনেস্ট। তো একটা জেনারেশন লাগে। যেমন আমেরিকান জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সে তখনই বলেছে দিস উইল কলাপস ভেরি সুন অ্যান্ড ইট ইজ কলাপসিং। কি বলে ম্যালকম এক্স না কি ভদ্রলোক, সবচেয়ে বড় লোক, মোস্ট ইন্টেলিজেন্ট কে, যার ছেলেটা মেয়ে হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, তো ওই ভদ্রলোক তার ছেলে মেয়ে হয়ে গেছে। এটা কিন্তু চারিদিকে চলতেছে। দ্যাট ওয়াজ এ টার্গেটেড আইটেম। যেমন আরেকটা ছেলে 52টা অফিসারকে বাংলাদেশি মুসলমানদেরকে নিউজিল্যান্ডে মেরে ফেলে একটা লোক। হ্যাঁ, আরেকটা মারলো 72টা ছেলেকে মারলো নরওয়েতে। এগুলো হলো টার্গেটেড ব্রেন ওয়াশ। আর আদারওয়াইজ টোটাল কান্ট্রি ব্রেন ওয়াশের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা করে তারা মাইন্ড কন্ট্রোল, ব্রেন ওয়াশ, ideological subversion, active measure, these are all terminologies, but purpose is turn the honest perception to the dishonest one, and they have successfully made it on our country. Eta change karaর technology আছে. Until unless we go out of the box to think, we go for an unconventional way of handling it, এই কনভেনশনাল সিস্টেমে এই কাজটা কখনো হবে না। একবার আমার সুযোগ হয়েছিল হাইয়েস্ট লোকের কাছে পৌঁছানো দেশের, এবং বলা যে ভাই আমি কোনো ক্ষমতা চাই না, আমি আপনার পিছনে দাঁড়িয়ে ছবি তুলে মানুষকে বলতে চাই না আই এম ক্লোজ টু ইউ। পিপুল উইল ফরগেট শেখ মুজিবুর রহমান, পিপুল উইল ফরগেট জিয়াউর রহমান, পিপুল উইল অনলি রিমেম্বার ইউ অ্যান্ড দিস কান্ট্রি উইল বি মালয়েশিয়া। ইউ জাস্ট লিসেন হোয়াট এভার আই হ্যাভ ইন মাই পজিশন। হ্যাঁ ঠিক আছে, আমরা শুনবো দ্য ওয়ে এ পলিটিশিয়ান টক্স। আফটার 1 মান্থ আমি যখন আমার কন্ডিউটকে জিজ্ঞেস করলাম যে হোয়াট হি হ্যাজ সেড, হি সেড দ্যাট কর্নেল জোবায়ের যে হার্ডলাইনার, আমি যদি ওনাকে কোনো দায়িত্ব দিই আমার পার্টির লোক তো না খেয়ে মরবে। আচ্ছা, তাই সেট আফসোস এই জাতির জন্য যে এই জাতিকে আমি ফার্স্ট ওয়ার্ল্ড বানাতে চাই, কিন্তু দিস পলিটিশিয়ান দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। দ্যাট ওয়াজ এন ইন্ডিভিজুয়াল অফকোর্স। সো এই পারসেপশন যদি চেঞ্জ করতে না পারি আমরা, কোনো সংস্কারে কিচ্ছু হবে না। উই হ্যাভ হোয়াট এ ফরচুন দ্যাট উই গট এ নোবেল লরিয়েট, দে গট এ চাওয়ালা, উই গট এ নোবেল লরিয়েট। কেন আমরা বলি যে তারা মোর প্যাট্রিয়টিক? বিকজ দে আর অনেস্ট। এই জন্য শিবখেরা ইন্ডিয়ান এক থিঙ্ক ট্যাঙ্ক বলছে দেয়ার ইজ নো নিউট্রাল সিটিজেন ইন এ নেশন, আইদার ইউ আর এ প্যাট্রিয়ট অর ইউ আর এ ট্রেটার, দের ইজ নাথিং নিউট্রাল। আমরা সোহাগ কমিউনিটি হলে যদি যাই, প্রথম তলা দ্বিতীয় তলায় হলো বসার জায়গা, তৃতীয় এবং চতুর্থ তলায় হলো খাবার জায়গা। যখন খাবার টাইম হয় ডাকে, তো গেটের দুই পাশে দুই পক্ষ লোক দাঁড়ায়, আচ্ছা, ছেলে কনে পক্ষ বর পক্ষ। তো ঢুকার সময় চিনে, হ্যাঁ চিনে, আমাদের লোক ঢুকে যেতে একটা চিনে না, চিনে না ভাই আপনি কোন পক্ষের লোক? নিরপেক্ষ। তিনটা ফেলা দিল, 3 তলা জায়গা, নিরপেক্ষের জন্য খাবার নাই এখানে। তো এই যে নিরপেক্ষতা, দিস ইজ নট এন আইডিয়াল আইটেম। এখানে বলো না সব কিছু নিরপেক্ষ, নো, দেয়ার ইজ নো নিরপেক্ষ। ইউ আর এ বাংলাদেশি, ইউ আর নট ইন্ডিয়ান। ইউ ক্যানট সে দ্যাট আমি নিরপেক্ষ, আমার কোনো দেশ নাই, হতে পারে না। তো আমাদেরকে এরকম একটা মানে ইয়ার ভিতরে ফেলাই দিচ্ছে, কনফিউশনের ভিতরে ফেলাই দিচ্ছে। আনটিল আনলেস উই ক্যান ক্লারিফাই দ্যাট বাই অ্যান আনকনভেনশনাল অ্যারেঞ্জমেন্ট, আনটিল আনলেস উই নো দ্যাট হাউ টু ডু, হোয়াট টু ডু, এটা না জানলে এই জাতি এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কোনো সংস্কার কাজে লাগবে না। আসবো আবার ফিরে আপনার কাছে। এবার আসছি কর্নেল বাতেনের কাছে। স্যার, আপনি আমাদের বয়সে অনেক বড়, আপনাদের কাছ থেকে আমরা শিখেছি। আমার মাথায় একটা সবসময় জিনিস ঘুরপাক খায়, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই একটা করে সরকারি ফ্রি প্রাইমারি স্কুল আছে। আমরা দেখতাম ফ্রি প্রাইমারি স্কুল, কালুনগর ফ্রি প্রাইমারি স্কুল, বলসতা ফ্রি প্রাইমারি স্কুল, একাধিক আছে কোনো গ্রামে। এখানে দেশের অর্থ ব্যয় হয়, এখানে শিক্ষক নিয়ে হয় সরকারিভাবে, এবং বিশাল একটা জায়গা নিয়ে বিল্ডিং তৈরি করা হয়, মাঠ আছে। এখানে এত ইনভেস্টমেন্ট এই জাতির,
এখান থেকে কেন আমরা ভালো শিক্ষা পাচ্ছি না? অথচ এর চেয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে সেখানে মানুষ গিয়ে ধর্ণা দিচ্ছে, একটা ঘিঞ্চি মার্কা জায়গায়, সেখানে তারা শিক্ষাবিদ তৈরি করছে। অথচ এত ব্যয়বহুল জায়গা, এত ব্যয়বহুল শিক্ষক শিক্ষিকা আমরা কেন পাচ্ছি না স্যার সেখানে? এই ব্যর্থতা কার? শুরুতে যদি এক শব্দ দিয়ে উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটা শুধু আগে শব্দটা বলি, আন্তরিকতা। আন্তরিকতা। আন্তরিকতা যেখানে যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান তার পেছনে ব্যবসায়িক উদ্দেশ্য আসে, জি, সরাসরি লাভ লসের প্রশ্ন আসে। এই জন্য তারা আন্তরিকভাবে তাদের কাজটা করে, তাদের অবকাঠামোগত সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তাদের আন্তরিকতা দিয়ে, তাদের চেষ্টা দিয়ে তারা মানুষের অন্তর জয় করার চেষ্টা করে। বাট সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়টার অভাব আছে। শিক্ষকদের সুযোগ সুবিধার অভাব নেই, সব কিছুই আছে। তারপরে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে যে তদারকি সেটাও আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই আমাদের গ্রামগঞ্জের সরকারি ফ্রি প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রের সংখ্যা ক্রমান্বয়ে কমছে, প্রতিনিয়তই কমছে। এই ছাত্রগুলো যাচ্ছে কোথায়? কিছু কিছু ঝরে যাচ্ছে, আর কিছু কিছু এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে। আমরা আমাদের খবরের কাগজের পাতায় এমন খবরও দেখেছি যে ছাত্র 1 জন 2 জন 5 জন 7 জন 10 জন, কিন্তু শিক্ষক আছে 5 জন বা 4 জন। আবার উল্টা চিত্রও কিন্তু আছে। সেটা হলো যে ছাত্র আছে হয়তো 50টা 100টা 150টা ছাত্র আছে, 5টা শ্রেণী আছে, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত, কিন্তু শিক্ষক আছে হয়তো 1 জন 2 জন 3 জন 4 জন। তো এই যে ব্যবস্থাপনার যে ত্রুটি, নানান কারণে মানুষ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। তারা একেবারে নেহায়েত, তারা যে শিক্ষিত নয় তা না, তাদের কিন্তু প্রশিক্ষণও আছে, কিন্তু তাদের আন্তরিকতার অভাব। তাদের সঙ্গে বসলে কথা বললে অনেক সমস্যার কথা তারা বলবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ বঞ্চিত হচ্ছে উপযুক্ত শিক্ষা থেকে। মানুষ যাচ্ছে থেকে এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে, কিন্তু সেগুলো যে খুব ভালো তা না। তাদের কিন্তু নাম্বার 1 মোটিভ হচ্ছে ওই দেশের জন্য সুনাগরিক তৈরি করা না, তাদের মোটিভ হচ্ছে এখানে ব্যবসা, নিঃসন্দেহে ব্যবসা। তারা ওই ব্যবসায়িক প্রয়োজনে যেভাবে ছাত্র এবং অভিভাবকের সঙ্গে ব্যবহার করতে হয় সেটা করে, কিন্তু তাদের অনেক ঘাটতি আছে, অনেক ত্রুটি আছে, সেগুলো তারা সামনে আনে না। একটা ছেলে মেয়ে লেখাপড়ায় পারুক বা না পারুক, বছরের শেষে কিন্তু তাকে সুন্দর একটা গ্রেডিং দিয়ে দিচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে যা করা হচ্ছে সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মানে ব্যাচেলর অফ আর্টস বা অনার্স শব্দটা লিখতে পারবে না এমন শিক্ষার্থীরাও এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে, একটা ভালো মোটামুটি একটা মানানসই সিজিপি নিয়ে তারা এখান থেকে। অথচ স্যার, ইফ ইউ ক্যান রিমেম্বার, কেজরিওয়াল দিল্লির যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু সকল সরকারি স্কুল কলেজগুলোকে এমনভাবে উনি মডিফাই করেছেন, মানুষ আর এখন কোনো প্রাইভেটে আর যাচ্ছে না, ব্যক্তি নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে না, সরকারিভাবে সবাই ফ্রি শিক্ষা ব্যবস্থা এখন গ্রহণ করছে এবং টেনশন থাকছে না অভিভাবকদের। এই ব্যাপারটা আমরা আলোচনা করব পরবর্তীতে। প্রিয় দর্শক, আমরা আবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে এই বিজয়ের মাসে। শ্রদ্ধেয় স্যার, আপনার কাছে আসছি। জুবায়ের স্যার, আপনিও তো একজন শিক্ষাবিদ, শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। প্রত্যাশার বাংলাদেশে খুব সংক্ষেপে আমরা জানতে চাবো আপনাদের দুজনের কাছ থেকে, কনক্রিটলি একেবারে টু দ্য পয়েন্ট বলবেন যে আমরা এই প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে আপনার দৃষ্টিতে কি কি করণীয় সেটা জানতে চাচ্ছি আপনার কাছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোশ্চেন। প্রথম কথা হলো কি, মানি টক্স, বুলশিট ওয়াক্স অ্যাওয়ে। যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ওইসব দেশে প্রাইমারি স্কুলের টিচারদের বেতন ইজ দ্য হাইয়েস্ট। আজকে একটা ম্যাজিস্ট্রেট যত বেতন পায়,
সিমিলার বেতন এবং সিমিলার ফ্যাসিলিটি যদি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে দেওয়া হয়, মানে টিচারদেরকে দেওয়া হয়, সব ম্যাজিস্ট্রেটগুলো এখানে এসে জয়েন করবে, পরীক্ষা দিয়ে সবাই ঢুকতে যাবে এখানে, বিকজ ওইখানে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি। তার মানে আপনি বলছেন বেতন বাড়াতে হবে? না, বেতন বাড়ানো না, তাহলে? আমি আমরা কি চাই, I want highest quality teacher in the primary school so that they grow up fine. আমার গোড়াতেই যেন আমার সিডটা যেন ভালো থাকে, সিড, ফিড অ্যান্ড মার্কেটিং, যে কোনো ব্যবসাতে আসে, যে মানে লাইফ ফিশ, সিড, ফিড অ্যান্ড মার্কেটিং। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেইন করেন যদি। এটা হলো কি, আমি যখন মাছের পোনা কিনতে যাই, তেলাপিয়ার পোনা আজেবাজে মানে হ্যাচারি থেকে কিনলাম, আমি ফিড খাওয়ালাম কিন্তু বড় হলো না। আচ্ছা, তো আমার তো সিডটা হাই কোয়ালিটি সিড আনতে হবে, অল্প ফিডে দ্রুত বড় হবে, অ্যান্ড ইফ মাই মার্কেটিং ইজ ওকে আই মেক বিজনেস। তো আমি যদি ভালো কোয়ালিটির মাছ চাই তাহলে আমার ভালো সিড লাগবে। ভালো সিডটা কোথেকে আসবে? ভালো টিচারদের কাছ থেকে। ইফ দে আর হাইলি পেইড, অল উইল রাশ, যাওয়াই ইন ইউরোপ দে রাশ ফর দ্য প্রাইমারি স্কুল শিক্ষক, কারণ তার বেতন টেতন সব বেশি। আচ্ছা, দ্বিতীয়টা হলো কি, যে তুমি একটা প্রশ্ন করেছিলে যে হাউ টু রিজলভ দিস ক্রাইসিস। আমাকে যেমন আমেরিকান লোকটা বলছে, ইফ ইউ ডু নট হ্যাভ এনি ইনস্টিটিউশন অর অর্গানাইজেশন ইউ ক্যানট মানে ইমপ্লিমেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ প্রেজেন্টেড আস। আছে তো দুর্নীতি দমন কমিশন আছে। That will never, because দুর্নীতি দমন কমিশন only handles 10% of the total effort according to our analysis. একটা টোটালি করাপ্ট একটা নেশনের জন্য দুর্নীতি দমন কমিশন সলভ করে মাত্র 10%। আই ক্যান ক্যালকুলেট অ্যান্ড শো। আর আদার 70% হলো প্যাসিভ মেজার, আর 20% হলো সিস্টেম ডেভেলপমেন্ট। বাট এটা কি আপনি মনে করেন না, যদি দুর্নীতি দমন কমিশনের যে এম্পাওয়ারমেন্ট, তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা যদি এক্সাম্পল সৃষ্টি করতে পারে, শাস্তির এক্সাম্পল, তাহলে তো বাকি 90% কমে যাবে? No, it will not take place. Why? দুর্নীতি দমন কমিশন is a reactive institution, not proactive. We need proactive institution by which people will be honest. I mean honest environment আমার দরকার। বাঙালি বিদেশে গেলে অনেস্ট থাকে, ডিসিপ্লিন, এভরিথিং ফাইন। দেশে আসলে করাপ্ট, ডজার, এভরিথিং তার খারাপ। কেন? বিদেশে গেলে আমি বলি, একটা বাংলাদেশে একটা লোক এসে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে সুইজারল্যান্ডে, সে কারখানাতে চাকরি করে, অনেক বড় মাঠ তার, মানে কার পার্কিংয়ের, সে একটু হাফ অ্যান আওয়ার আগে আসে, দূরে গাড়িটা দেখে সে হেঁটে হেঁটে আসতেছে। তুমি সবাই আগে আসো, ওখানে রাখো না কেন? কেন যে দেরিতে আসবে সে যেন তাড়াতাড়ি রেখে ঢুকতে পারে, এই জন্য আমি দূরে রাখছি। আপনি কিছু মনে হয় একটা বলতে চাচ্ছেন স্যার? আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যদি এই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়তে চাই, প্রথম আমাদেরকে জাতীয় জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। এমন একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে, যেন আমাদের সৎ নেতৃত্ব তৈরি হয়। আমাদের সৎ নেতৃত্ব তৈরি করতে হবে, যেটা কর্নেল জুবায়েরও বলেছেন, যেখানে সৎ লোকের প্রয়োজন আছে। সৎ নেতৃত্ব গড়তে হবে, সৎ মানুষ তৈরি করতে হবে, এবং সমাজের প্রত্যেকটা স্তরে যদি আমরা সৎ নেতৃত্ব দান করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশ উন্নত হবে। একটা ছেলে বা মেয়ে ছাত্র জীবনেই যদি শেখে যে দেশপ্রেম হচ্ছে তার ইমানের অংশ, অর্থাৎ তার ধর্মীয় বিশ্বাসের অংশ, এবং এইটার মধ্য দিয়েই তার ভবিষ্যৎ মুক্তিও সম্ভব, দেশকে ভালোবাসার মধ্য দিয়ে, এইটা যদি একটা ছেলে বা মেয়ে জানে এবং যদি সে বিশ্বাস করে, বাকি যেমন সে চেষ্টা করবে। সেটা করাবে কে স্যার? শিক্ষকদের মধ্যেই তো নৈতিকতা নাই। সেই জিনিসটাই তো আমাদেরকে আমি একটা স্কুলে গেলাম স্যার কিছুদিন আগে, একটা স্কুলে এই গভর্নিং বডির চেয়ারম্যান আমাকে নিয়ে গেলেন স্কুলে একটু মোটিভেশনাল কথা বলার জন্য। শিক্ষক, ছাত্রছাত্রী সবাই ছিল। আমি জিজ্ঞেস করলাম যে বলুন তো, আজকে সকালে আপনারা যে ক্লাসে ঢুকলেন শিক্ষক হিসেবে, ছাত্রছাত্রীদেরকে সালাম দিয়েছেন কয়জন? যে আপনি ক্লাসে ঢুকেই বললেন আসসালামু আলাইকুম বাবারা, মারা কেমন আছো, হ্যাঁ ছেলেরা মেয়েরা কেমন আছো, এই সালামটা কয়জন হয়েছে? একজনও বললো না যে সালাম দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম কোন কোন ছাত্রছাত্রী তোমরা মা বাবাকে সালাম করে ঘর থেকে বের হয়েছে, মা আসসালামু আলাইকুম আমি চলে স্কুলে যাচ্ছি? সবাই কেউ কোনো উত্তর দিতে পারলো না। তো আপনি কার কাছ থেকে সৎ লোক, যোগ্য লোক আপনি বের? আমরা তো সালাম আশা করি, আমরা সালাম দিতে চাই না। তাহলে স্যার এই শিক্ষাটা তো আমাদের নাই। সমাজের প্রতি যে আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব বোধটা সৃষ্টি করা হয় না। বরং আমরা আমাদের সন্তানদেরকে এখন এইভাবে গড়ে তুলতে চাই, তারা কিভাবে টাকা রোজগার করতে পারবে। আমরা আমাদের উত্তরাধিকারদেরকে মানি মেকিং মেশিনে পরিণত করতে চাই। কোন লাইনে পড়াশোনা করলে, কোন বিষয়ে পড়াশোনা করলে দ্রুত একটা ভালো জব পাবে, অনেক টাকা রোজগার করতে পারবে, এটাই হচ্ছে আমাদের সবসময়ের চিন্তা। আমি একটা জুবায়ের আপনার কাছ থেকে আবারও ফিরে আসছি। আপনি কিন্তু
আপনি অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব, Correct. অনেক যুদ্ধ করছেন, Correct. ছাত্র এখন যদি এডুকেশনের সিস্টেম, এডুকেশন সেক্টরে, কিন্তু আপনি মাঠে ময়দানে অফিসে আদালতে যুদ্ধ Correct. করেছেন। কংক্রিট জাতির জন্য উপদেশ দেন কি Okay, করতে হবে সেটা হলো আপনাদের জন্য। আমি যখন একটা ইন্টিগ্রেটেড অ্যান্টি করাপশন ইনিশিয়েটিভ, সমন্বিত দুর্নীতি দমন উদ্যোগ, এটার প্রেজেন্টেশন দিলাম, এবং সেদিনও আর্মি হেডকোয়ার্টারে প্রায় 25 জন অফিসারের সামনে প্রেজেন্টেশন 2 ঘন্টা। তাদের বক্তব্য হলো যে হোয়াট ইজ দ্য অ্যাকশন প্ল্যান। এখন এই যে প্রেজেন্টেশন দুর্নীতি দমন উদ্যোগ, এর ভিতরে কিন্তু অ্যাকশন প্ল্যান দেওয়া আছে রিমোটলি অর ওভার্টলি, একদম টু দ্য পয়েন্ট ডিটেইলের জন্য আমার আলাদা আবার অ্যাকশন প্ল্যান আছে 12-13 পাতার বিস্তারিত। স্যার, সংক্ষেপে বলেন, ওকে, আমরা ওই আপনার ওকে, তো বিশ্লেষণে ওইটা যাব। নিয়ে কথা বলবো না, হ্যাঁ। কিন্তু কথা হলো যে আমি যদি এইগুলোকে গ্রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য আই হ্যাভ ওপেন আপ এন অর্গানাইজেশন নেম দেশ ঐক্য। দেশ ঐক্য নামে একটা পার্টি রেডি করেছি, যেখানে 13-14টা পলিটিক্যাল পার্টি জয়েন করেছে, নিবন্ধিত অনিবন্ধিত, আচ্ছা। যাতে আমরা দেশ ঐক্যের ব্যানারে আমরা এই দেশের ভিতরে অনেস্টিটা আনতে পারবো, অনেস্ট এনভায়রনমেন্ট আনতে পারবো, পলিটিশিয়ান তৈরি করবেন, অনেস্ট পলিটিশিয়ান। অনেস্ট এভরিথিং, নট আপনি পলিটিশিয়ান। পারবেন? যে ইনশাআল্লাহ। সারা জীবন ঘুষ দুর্নীতি করেছে, Fight করেছে। আপনার বাড়িতে এসে জয়েন করলো, আর সে ফিরাস্তা হয়ে যাবে? কত কাফের মুসলমান হয়ে গেছে না, সে লাইল হিল্লে বলে। আপনি সেটা আশাবাদী মনে Yes, হচ্ছে। আশাবাদী, হ্যাঁ। of course, হ্যাঁ, আপনি of course. স্যার, আপনি কি আশাবাদী এই ব্যাপারে? আমরাও আশাবাদী, আমরা মানে আশা আশা তো করতে তো করতেই দোষ হবে, নাই। ভালো আশা তবে করতেই হবে। তবে আমাদেরকে যদি দীর্ঘমেয়াদী চিন্তা আমরা করি, হ্যাঁ। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে সবার আগে। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, তাহলেই আমরা আমাদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারবো, যোগ্য নাগরিক তৈরি করতে পারবো, এবং প্রত্যাশার বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দুইজন বিদগ্ধ ব্যক্তিত্বের কাছে অনেক কিছু শুনলাম। আমাদের এই বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, মা বোনদের ইজ্জত হারিয়েছি, কিন্তু 54 বছরের ছেলেটা এখন পর্যন্ত দেখতে পেল না সেই প্রত্যাশার বাংলাদেশ। আজকে আমরা আলোচনায় বুঝতে পারলাম, আমাদের এই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের নেতাদেরকে যোগ্য হতে হবে, সৎ হতে হবে। অর্থাৎ সৎ এবং যোগ্য নেতা ছাড়া, নেতৃত্ব ছাড়া এই দেশের কোনো পরিবর্তন আসবে না, কখনো আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এখানেই আমরা ভুল করি। গণতান্ত্রিক পন্থায় আমরা আবারও আগামীতে নির্বাচন করে নেতা নেতৃত্ব সৃষ্টি করব, কিন্তু আমরা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, লোভের পরে আমরা আবারও যদি দুর্নীতিগ্রস্ত, অসাধু, চরম বাটপার টাইপ লোকদেরকে যদি আমরা আবার নেতা নেত্রী তৈরি করি, এ দেশ কাল কিয়ামত পর্যন্ত শান্তির দেশ হবে না। তাই এই বিজয়ের মাসের শেষের দিনগুলোতে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, ভবিষ্যতে দেখবেন, আপনারা আন্দোলন গড়ে তুলুন, সৎ মানুষের খোঁজ করুন, যোগ্য মানুষের খোঁজ করুন, তাদেরকে নেতা বানিয়ে আমাদের দেশের পরিবর্তন আনুন। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।